আপনি এবং আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা। তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না। সেটা না বললেও বোঝা যায়। তাই বলে ফেলুন কি দরকার। তোর জন্য একটা সুখবর আছে। সামনের মাসের 1 তারিখে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও হিসাবে তোর জয়েনিং। তবে তার আগে তোকে একজনের সাথে একটু দেখা করে নিতে হবে। আমি তোকে ভেন্যু আর টাইমটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি। আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম, তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক দুটো ডিমান্ড মানতে হবে। আমার ফার্স্ট ডিমান্ড, আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে। আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। নীল, এটা কিন্তু ডিমান্ড নয়, টর্চার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক, আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল। আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন? এখনো কোম্পানির সিইও বসনি তুই, তার আগেই কোটি টাকার গিফটের আবদার। মানুষ আবদার করে আপনজনের থেকে, এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু। নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করেছে। বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সেখানে আমন্ত্রিত। বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে। অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা। না সোনা, তোমার এই 10,000 টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায়। কাকুর আচরণে নীল হেসে ফেলে। আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ভুলে যেও না আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার রয়েছে। আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি। 4 বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম 10টি কোম্পানির মধ্যে থাকত। দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন, আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন। কারণ উনি বুঝে গিয়েছিলেন
ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। তবে এই খবরটা শশাঙ্কবাবু এবং ধীরেন রায়চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচণ্ড অশান্তি শুরু করে দেন। ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয়। কোম্পানির নতুন সিইওর আসনে বসেন ধীরেন রায়চৌধুরী। কিন্তু 2.5 বছরের মধ্যে কোম্পানি ডুবিয়ে দিয়ে ধীরেনবাবু প্রমাণ করে দিয়েছেন যে তার দ্বারা আর যাই হোক বিজনেসটা হবে না। অঞ্জলি এন্টারপ্রাইজের শেয়ারের জন্য নীল এখন বিপুল সম্পদ এবং প্রতিপত্তির অধিকারী। আর এই পাওয়ারফুল নীলকেই এখন রায়চৌধুরীদের দরকার। কিন্তু নীল যে আগে ভাগেই সব রিসার্চ করে এসেছে তা ধীরেনবাবু আঁচ করতে পারেন। বিরক্তির সাথে নিজের 2 গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন। ওরা সরে যেতেই কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল। প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই? কখন আসবি? লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল 2-1 বার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ও সব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল, এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আস্তে আস্তে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হুম্বি তম্বি! বাবা, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপো চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখলো আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল নীলের জন্য।
শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে 2 হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার। বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি? একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা, বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল সোফায় বসে টিভি দেখছে চিত্রা। এই যে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা। তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়াল। চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল, তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে। রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো। নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনোদিন? কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে। গত 2.5 বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের। কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি আদ্রিতা। তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকল। অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয়। তুমি এক কাজ করো, তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেক আপ করিয়ে নিতে। যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব। চমকে তাকালো নীল। বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো। আমার বাবা মা দুজনেই সুস্থ, ওদের চেক আপের কোনো প্রয়োজন নেই। বাবা, দিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেক আপ করাবো। জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপ মা? তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। অপমানে মুখ লাল হয়ে যায় নীলের, কিন্তু তার সাথে এক রাশ মন খারাপও জমা হয়। নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়ালো। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল। নিজেই দেখে বুঝে নে কেমন আছি। দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল, ওই আর কি, এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম, বেশি না
ওই 50 লাখ পড়ল, বুঝলি? অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল।